প্রচণ্ড অভাবের মাঝেও ভারত ও পাকিস্তান পরমাণু শক্তি অর্জন করেছিল। ঠিক এই কারণেই পশ্চিমা দেশগুলো কখনো তাদের সঙ্গে বিবাদে জড়ায় না। কিন্তু দুর্বল অর্থনীতির মাঝেও ভারত ও পাকিস্তান কিভাবে পরমাণু শক্তি অর্জন করেছিল তা অনেকের অজানা। এই দুই দেশকে পরমাণু শক্তিতে পরিণত করতে দুইজন মানুষের অবদান সবচেয়ে বেশি। সেই দুজন আর বেঁচে নেই। তাদের জীবনের শেষ সময়গুলো খুব খারাপভাবে কেটেছে, তবে নিজ নিজ দেশে তারা বীরের মর্যাদা পেয়েছে। জেনে নিন ভারত পাকিস্তানের সেই দুই বীর সম্পর্কে। শুরুতেই ভারত। হোমি জাহাঙ্গীর ভাবাকে বলা হয় ভারতের পরমাণু কর্মসূচির জনক। ভারতের স্বাধীনতার পরপরই তিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে প্রস্তাব দেন পরমাণু শক্তিকে ভারতের শিল্প ও শক্তির ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলা উচিত। সেই প্রস্তাবের ভিত্তিতে তিনি 1948 সালে এনার্জি কমিশন অফ ইন্ডিয়া গঠন করেন এবং নিজেই এর প্রথম চেয়ারম্যান হন। এই কমিশন বছরের পর বছর ধরে বিস্তর গবেষণা করেছে। পরবর্তীতে ভাবার নামে আরেকটি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হয়। এখানেও বিস্তর গবেষণা চলেছে। ভাবা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, নিজের কাজ নিয়ে তিনি বহুবার জাতিসংঘে বক্তৃতা দিয়েছেন। হোমি ভাবা শান্তিপূর্ণ নীতিতে বিশ্বাসী ছিলেন, কিন্তু চীন ও পাকিস্তানের প্রেক্ষাপটে তিনি বুঝতেন ভারতকে তার নিরাপত্তার জন্য নিজস্ব পরমাণু প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। তিনি তরুণ বিজ্ঞানীদের উৎসাহ দিতেন গবেষণায়। তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ TIFR এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ECIL। এসবের ওপরেই আজকের ভারত এতটা উন্নত হয়েছে। তবে ভাবার জীবনের শেষটা ভালো হয়নি। 1966 সালে ভিয়েনা থেকে আসার পথে একটি বিমান দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। এটাকে অনেকে পরিকল্পিত দুর্ঘটনা বলে মনে করেন, কারণ ভারতকে তিনি পরমাণু শক্তিতে দারুণ গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবার আসা যাক পাকিস্তান প্রসঙ্গে। পরমাণু প্রযুক্তিতে পাকিস্তানের উন্নতির পেছনে আছে আব্দুল কাদির খান নামের এক বিজ্ঞানীর অবদান। গোটা পাকিস্তানে কাদির খানকে জাতীয় বীর হিসেবে দেখা হয়। পাকিস্তানে বীর তকমা পেলেও অন্য দেশগুলোর চোখে কাদির খান একজন বেঈমান। কেন আসছি সেই প্রসঙ্গে। 60-এর দশকে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি নিয়ে কাদির খান উচ্চশিক্ষার জন্য ইউরোপে যান। ইউরোপের বিভিন্ন দেশে 15 বছরের দীর্ঘ সময়ে তিনি তিনটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পদার্থবিজ্ঞান, গণিত, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স মেটালার্জি বিষয়ে তার গভীর পড়াশোনা ও জ্ঞান ছিল। কিন্তু কে জানতো ভবিষ্যতে তার ও পাকিস্তানের ভাগ্যে কত কি অপেক্ষা করছে। কাদির খান নেদারল্যান্ডসে থাকার সময় অ্যাংলো ডাচ জার্মান নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম ইউরেনকোতে কাজ করতেন। সেখান থেকে তিনি শিখে নেন ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়া। এরপর 1975 সালে আব্দুল কাদির করেন এই প্রক্রিয়ার নকশা। এরপর সবার আগে তার মাথায় নিজ দেশ পাকিস্তানের কথা আসে। কিন্তু চাইলেই তো সবার সঙ্গে এ বিষয়ে আলাপ করা যায় না। 1974 সালে কাদির খান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সাথে কিছুটা গোপনে যোগাযোগ করেন। এরপর 1976 সালে কাদির খান পাকিস্তানে ফিরে যান। ভারতের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে রাজি করান পরমাণু কর্মসূচি চালু করতে। সে বছরে তিনি ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরি স্থাপন করেন। এভাবে 10 বছর চলার পর 1984 সালে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হয়ে যায়। বিষয়টা ততক্ষণেও বহির্বিশ্বে অজানা ছিল। চলতে থাকে গবেষণার কাজ। চূড়ান্ত সফলতা আসে 1998 সালে। পাকিস্তানকে পরমাণু তৈরিতে সাহায্য করে অবসর নেন আব্দুল কাদির। 2004 সালে উত্তর কোরিয়া, ইরান এবং লিবিয়ার সাথে তথ্য পাচার করার অভিযোগে কাদির খানকে আটক করা হয়। পরে এক টিভি সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। 2021 সালে অক্টোবরে কাদির খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার জীবনের শেষ সময়গুলো কেটেছে অদ্ভুতভাবে। তিনি কখনোই পুরোপুরি মুক্ত ছিলেন না, আবার পুরোপুরি বন্দীও ছিলেন না। অন্য কোনো দেশে যাওয়া কিংবা কারো সঙ্গে কথা বলাও ছিল বন্ধ। ফলে কাদির খানের পুরো গল্পটি হয়তো কখনোই জানা যাবে না। তবে তিনি পাকিস্তানের ইতিহাসে বীর হিসেবেই বিবেচিত হন।